জঙ্গলের শেষ প্রান্তে ৩টি ট্রাক সারি বেঁধে অপেক্ষামান। কয়েক মিটার দূরে 4টি বাইক থামল। হেলমেট খুলে একে একে নেমে এলো উদ্যান, লুহান, মেলো ও রিদম। তীক্ষ্ণ চোখে চারপাশ পরখ করলো উদ্যান, চাপা গলায় বলল, এইগুলো কি মেলো? ভোর রাতে এমন নির্জন জায়গায় চেকপোস্ট এলো থেকে? তুই ইনফরমেশন কালেক্টে গড়বিল করেছিস? থতমত খেয়ে গেল মেলো। অপ্রস্তুত ভঙ্গিতে ফোন বের করে কালেক্টকৃত তথ্য চোখ বুলিয়ে বলল, এখন পর্যন্ত এখানে চেকপোস্ট থাকার কোনো তথ্য পাওয়া যায়নি। সামথিং ইজ ফিশি হিয়ার। দ্রুত পায়ে হেঁটে মেলোর পাশাপাশি এসে দাঁড়ায় রিদম, ব্যঙ্গাত্মক সুরে বলে, Drop your melodrama. There's nothing fishy going on here. Don't try to hide the mess you made. এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল মেলো, পিছিয়ে পড়ল বাকিদের থেকে। বড় বড় চোখে তাকিয়ে রইল রিদমের পিঠের দিকে। কিয়ৎক্ষণ বিশ্লেষণাত্মক দৃষ্টিতে চেয়ে থেকে রিদমের পিঠে কিল মেরে দিল। ডোন্ট কল মি মেলোড্রামা। রিদম উল্টো ঘুরে আচমকা মেলোর হাত মুচড়ে ধরল। I will kill you, melodrama. Because that's exactly what you are. আহ, মেলোর গোঙানির শব্দে লুহান পেছনে ঘুরল, ছুটে এসে রিদমকে দূরে সরিয়ে দিয়ে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে রিদম? উদ্যান পেছনে ফেরার প্রয়োজন বোধ করল না, ট্রাকের দিকে এগিয়ে গেল। মেলোর ফর্সা হাত লাল হয়ে গেছে, বিস্ফোরিত দৃষ্টিতে রিদমের পানে তাকিয়ে আছে, চোখে মুখে ব্যথার ছাপ। রিদমের আচরণে বিন্দুমাত্র অনুতাপ পরিলক্ষিত হলো না, উল্টো মেলোর দুর্বলতার মজা উড়িয়ে ঠোঁট কামড়ে হাসছে। কর্কশ গলায় মেলোর উদ্দেশ্যে বলল। হড়বড়িয়ে গেল লুহান। তোর গলায় কি হয়েছে? মুহূর্তেই হাসি মিলিয়ে গেল রিদমের, উল্টো ঘুরে হাঁটা ধরল। সন্দিহান চোখে ওকে অনুসরণ করতে লাগলো মেলো ও লুহান। ওর শরীরে এত শক্তি এলো কোথা থেকে? তার চেয়েও অবাক হলাম ওর বিহেভিয়ার দেখে। সামান্য কারণে তোর হাত ভেঙে ফেলতে নিয়েছিল। লুহান মেলোর হাত ধরতে গেলে সরে দাঁড়ায় মেলো, ওকে উপেক্ষা করে বড় বড় পা ফেলে চলে যায়। চেকপোস্টের সামনে একাধিক পুলিশের উপস্থিতি, তাদের সাথে কথা বলছে সোহম। ট্রেডিং লাইসেন্স নিয়ে আমার সহকর্মীরা এখনোই এসে পড়বে। চেয়ারে বসে থাকা পুলিশ বললেন, নতুন কিছু বলুন। গত 1.5 ঘন্টা ধরে যাবৎ একই এক্সকিউজ দিয়ে যাচ্ছেন। মেজাজ খারাপ হয়ে গেল সোহমের। পুলিশের বাচনভঙ্গি ওর মেজাজের 12টা বাজিয়ে দিয়েছে। তন্মধ্যেই উদ্যান গিয়ে সোহমের পাশে দাঁড়ায়, পকেটে হাত গুজে আরেক হাত পেছনে বাড়িয়ে দিতেই লুহান একখানা কাগজ ধরিয়ে দিল। কাগজ হাতে নিয়ে স্থির চোখে পুলিশের দিকে চেয়ে রইল উদ্যান। তার চাহনি দেখে শুকনো ঢোক গিলল পুলিশ কর্মকর্তা। তবুও কপালের ঘাম মুছে যতটা সম্ভব রাগী গলায় বললেন, ট্রেডিং লাইসেন্স দেখান। অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছি আমরা। অন্য ক্ষেত্রে এত সময় দেওয়া হয় না। টেবিলের ওপর এক হাতে ভর রেখে আয়সী ভঙ্গিতে দাঁড়ালো উদ্যান, ঠান্ডা গলায় বলল, আপনি বলতে চাইছেন আমরা স্পেশাল? মানে? কথা জড়িয়ে যাওয়ায় হতাশ হলেন পুলিশ। উদ্যানের ঠোঁটের কোণে কিঞ্চিত প্রসারিত হলো। দেখুন, আপনাদের হাতে অনেক সময় থাকলেও আমার সময় লিমিটেড। চট জলদি আপনাদের পুলিশ আইডি কার্ড দেখান। চারিদিকে নীরবতা ভর করল। পুলিশ কর্মকর্তারা নিজেদের মধ্যে কানাঘুষা করছে। ঠাস করে টেবিলের ওপর বাড়ি মারে উদ্যান। তাড়াতাড়ি করুন, ট্রেডিং লাইসেন্স বাড়িতে রেখে এসেছিল, এখন আপনারা আবার বললেন না আইডি কার্ড বাড়িতে রেখে এসেছেন। পুলিশ কর্মকর্তা জোরপূর্বক হেসে বললেন, হ্যাঁ, বাড়িতে রেখে এসেছি। বিরক্ত হলো উদ্যান। সবাই বাড়িতে রেখে এসেছেন? হ্যাঁ বোধক মাথা নাড়ে সবাই। উদ্যান এবার সোহমের উদ্দেশ্যে বলে, নিজের কাজ কর, কুইক। মাথা নেড়ে চলে যায় সোহম। ইঞ্জিনের শব্দ চালু হওয়া মাত্রই পুলিশ কর্মকর্তা বলেন, লাইসেন্স না দেখিয়ে গাড়ি স্টার্ট দিয়েছেন কেন? কাগজটা লুহানকে ফিরিয়ে দেয় উদ্যান, বুকে হাত ভাঁজ করে বলে, লাইসেন্স আমি নিজে, আমাকে দেখার জন্যই তো অপেক্ষা করেছিলেন। উদ্যান ঝুঁকে গেল কিছুটা, ঠোঁটের কোণে হাসি টেনে বলল, আমাকে দেখার আকাঙ্ক্ষা নিয়ে রাত বিরাতে বসেছিলেন, সত্যিই আমি ইমপ্রেস হয়েছি, সেই জন্যই চলে এলাম। পুলিশ কর্মকর্তা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা 3টা ট্রাকই শোষ শব্দে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল।
সোহম স্বস্তির নিঃশ্বাস ফেলে বাকিদের কাছে যায়। ধ্যাৎ, আপনাদের মতো নকল পুলিশের জন্য কিনা 1.5 ঘন্টা বসে লস হয়ে গেছে আমার। কতগুলো মশার কামড় খেয়েছি জানেন, ইচ্ছে তো করছে না আপনাদের টুকরো টুকরো করে কেটে এই মশাদেরই খাওয়াই। পুলিশের লোকদের চেহারার রং উড়ে গেল, দুপা পিছিয়ে একজোটে দৌড়ে লাগালো। আরে আরে আরে, ধর সালাদে ধর। কথাটা বলে পিছু নেয় সোহম। গার্ডস না নিয়ে এসে ভুল করলাম। আফসোসের সহিত উচ্চারণ করে লোহান নিজেও দৌড় দিল। কথায় কথায় মেলেও ছুটে গেল। থেকে গেল উদ্যান আর রিদম। ঘাড় বাঁকিয়ে রিদমের পানে তাকায় উদ্যান। রিদম একভাবে দাঁড়িয়ে আছে। উদ্যান কিছু বলার পূর্বেই ফোন বেজে ওঠে। কল রিসিভ করে উদ্যান। অন্য পাশ থেকে অনি বলে, সরি তোকে কল করার জন্য। বাকিদের নিয়ে কোথায় গিয়েছিস তুই? বিরক্ত হলো উদ্যান। ইয়ার কি করছিস? তুই জানিস না কোথায় এসেছি? হাসিমাখা কণ্ঠে অনি বলল, আরে লং ড্রাইভে গিয়েছিস, বলে যেতেই পারতি। এখনো ছন্ন ছাড়া ভাবে চলাফেরা করলে হবে? ঘরে বউ আছে, অ্যাটলিস্ট ওকে বলে যেতে পারতি। মেয়েটা শুধু শুধু চিন্তা করছে। থমকে গেল উদ্যান। ঠোঁট নেড়ে অবিশ্বাসী সুরে বলল। ওয়েট, ও তোর কাছে গেছে? আবারও হেসে উঠল অনি। নিচু গলায় বলল, অনিলার কাছে গিয়েছিলাম, তারপর ওকে নিয়ে আমার কাছে এসেছি। রীতিমতো জেরা করছে, এখনো রাগী চোখে চেয়ে আছে। শূন্য দৃষ্টিতে অদূরে তাকায় উদ্যান। এখান থেকে শহরের আলো ঝলমলে দৃশ্য দেখা যায়। অনি ফোনটা ফুলের দিকে এগিয়ে দিলে অপ্রস্তুত হয়ে পড়ে ফুল। ভাবনা চিন্তা না করেই বলে ফেলে, অনিসা, আমি যে আপনার কাছে এসেছি বললেন কেন? ইশারায় চুপ থাকতে বলে অনি, কিন্তু তার আগেই কল কেটে দেয় উদ্যান। অনি কিভাবে বোঝাবে? ফুলের কথা না বললে উদ্যান খেয়ে ফেলতো তাকে। কারণ ওরা কোথায় গেছে আর কেন গেছে সব কিছুই জানে অনি। তবুও ফুল জিজ্ঞেস করার পর বলে ফেলেছিল জানে না সে। কল কেটে দিয়ে পেছনে ঘুরে উদ্যান। ঠিক তখনই বুক পকেট থেকে একটা ছুরি বের করে উদ্যানের বুকে ঢুকিয়ে দেয় রিদম। ঘটনার আকস্মিকতায় চারপাশের আবহ বদলে গেল নিমেষেই। স্তম্ভিত আছে উদ্যান। চাঁদের নির্মল আলোয় রিদমের হাসি ভয়ঙ্কর দেখালেও বিন্দু মাত্র উদ্বেগ পরিলক্ষিত হলো না উদ্যানের মাঝে, বরং নির্লিপ্ত স্থির চোখে চেয়ে রইল। রং টার্ন। পিছনে ঘুরলি কেন? তোর বুকের বাম পাশে ঢোকাতে চেয়েছিলাম। ছুরি টেনে বের করার লক্ষ্যে হাত বাড়ায় রিদম। তার আগেই উদ্যান ছুরিটা বের করে দূরে ফেলে দেয়। রেগে যায় রিদম। ইউ কার্সড বিস্ট! কোথায় ফেলেছিস? এক হাতে রিদমের গলা চেপে ধরে উদ্যান। শান্ত গলায় হিসিয়ে বলে, প্রার্থনা কর আমি যেন মরে যাই, নইলে তোর মৃত্যু অবধারিত। তেহজিব বেঈমানদের ঘৃণা করে। লাথি মেরে উদ্যানকে ফেলে দেয় রিদম। নিচে থাকা পাথরের বাড়ি খেয়ে মাথা ফেটে যায় উদ্যানের। জ্ঞান হারায় সঙ্গে সঙ্গে। আরেকটা পাথর তুলে নেয় রিদম। ধীর পায়ে এগিয়ে যায় উদ্যানের দিকে। তন্মধ্যেই আকাশ ভেঙে বর্ষণ শুরু হলো। ঝিরঝির বৃষ্টির সাথে মেঘের গর্জন। রিদম পাথর মারার আগেই লুহান এসে ওর মুখ বরাবর ঘুষি মেরে দেয়। কুত্তার বাচ্চা, কি করছিস তুই ওর সাথে? বিকট শব্দে হেসে ওঠে রিদম। ও ও আমার সব কিছু কেড়ে নিয়েছে। আমি শুধু ওর জান কেড়ে নিতে চাই। ওকে ওকে বাঁচাতে পারবি না তোরা, এটা আমার চ্যালেঞ্জ। রিদম কোনো মতে দৌড়ে পালিয়ে গেল। লুহান ওর পেছনে যেতে নিলে সোহম বাধা দেয়। ওকে নিয়ে হাসপাতালে যেতে হবে। আমি একা পারবো না, যাস না ওদিকে। ওর সাথে আরো লোক থাকতে পারে। একা যাওয়া বিপজ্জনক। থেমে যায় লুহান। গায়ের শার্ট খুলে উদ্যানের মাথা বেঁধে দেয়। বৃষ্টিতে মাথা বেড়ে চলেছে ক্রমশই। মেলো কিছুটা দূরে ঠায় দাঁড়িয়ে আছে, যেন কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না। উদ্যানের সাথে তার থাকা উচিত ছিল। একা রেখে যাওয়া ঠিক হয়নি। কুকুরের ঘেউ ঘেউ আওয়াজে ঘুমে ব্যাঘাত ঘটে ফুলের। পিট পিট করে চোখ মেলে দেখে কয়েক ইঞ্চি দূরে তান দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে। ঘুম ছুটে যায় ফুলের। আশেপাশে তাকিয়ে দেখে সে বর্তমানে উদ্যানের রুমে আছে। মনে পড়ে যায় অপেক্ষা করতে করতে কাউচে ঘুমিয়ে গিয়েছিল। ঢোক গেলে কাউচের সাথে সিটিয়ে যায় ফুল। পা বাড়িয়ে অস্ফুট স্বরে উচ্চারণ করে, আমার কাছে এসো না।
কিন্তু তান কি সেসব বোঝে? জিভ বের করে ওর দিকে তাকিয়ে অনবরত ঘেউ ঘেউ করছে। গলা শুকিয়ে আসে ফুলের। ইতিমধ্যেই ঘেমে গেছে সে। বাইরে তখনও বৃষ্টি। রুমে এসির শীতল হাওয়া বিরাজমান, তবুও কেন এত গরম লাগছে? তান এক পা দুপা এগিয়ে গিয়ে ফুলের পা ঘেঁষে বসে পড়ে। সমগ্র শরীর কেঁপে ওঠে ফুলের। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিচ্ছে সে। হাতের কাছে থাকা বালিশ ছুঁড়ে মারল দূরে। আঙুল দিয়ে ইশারা করে বলল, যাও ওটা নিয়ে এসো। কয়েক মুহূর্ত চুপচাপ বসে থেকে সেদিকে চলে যায় তান। এই সুযোগে উঠে দাঁড়ায় ফুল। ওকে আর পায় কে? প্রাণ হাতে নিয়ে কোনো রকমে নিজের রুমে চলে যায়। এদিকে তান কামড়ে ধরা বালিশ সহ ওর পেছনে পেছনে ছুটে গেল, কিন্তু নাগাল পেল না। বন্ধ দরজার সাথে পিঠ ঠেকিয়ে হাঁপাচ্ছে ফুল। শাড়ির আঁচলে কপাল মুছে নিজেকে ধাতস্থ করলো। তখনই কেউ দরজায় নক করে। ফুল, ঘুম ভাঙেনি এখনো? অনিলার কণ্ঠ শুনে দরজার দিকে এগিয়ে যায় ফুল। কাপা হাতে দরজা খুলে মলিন হেসে বলল। ভেতরে এসো আপু। উল্টো ঘুরে ওয়াশরুমের উদ্দেশ্যে রওনা হয় ফুল, কিন্তু অনিলার কথাই থেমে যায়। ভেতরে আসবো না, হসপিটালে যাচ্ছি। তুমি যাবে? অবাক চোখে তাকায় ফুল, খানিকটা চিন্তিত সুরে বলে। হসপিটালে কেন আপু? তুমি কি অসুস্থ? কি হয়েছে তোমার? ফুলের ফ্যাকাশে মুখ দেখে বলে উঠতে পারে না অনিলা। ওর নিস্তব্ধতায় খটকা লাগে ফুলের। অনিলার কাজ ঝাঁকিয়ে একগাল হেসে বলে। কি ব্যাপার আপু, সুখবর আছে নাকি? হকচকিয়ে গেল অনিলা। বোকা হেসে বলল, ভুলে গেলে অনি আর আমি আলাদা রুমে থাকি? ঠোঁট ফুলিয়ে অনিলার পেট বরাবর তর্জনী আঙুল ছোঁয়ায় ফুল। নরম গলায় বলে, তাতে কি আপু? মনে করে দেখো, বাই এনি চান্স। আচ্ছা, তোমার পিরিয়ড হয়েছিল কত মাসে? ভাবনায় পড়ে গেল অনিলা। ফুলের কথায় সে যেন মুখ্য ব্যাপারটা ভুলতেই বসেছে। ফুল তো ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে। উদ্যানের বিষয়টা ভাবনায় দরজায় কড়া নাড়তে চমকে ওঠে অনিলা। ও নো, এসব বেহুদা কথা রাখো। আমার সাথে গেলে রেডি হয়ে নাও। ঠিক আছে, তুমি বসো, আমি শাড়ি চেঞ্জ করে আসছি। দুপা এগিয়ে গিয়ে আবারও থেমে যায় ফুল। এবার স্বাভাবিক গলায় জিজ্ঞেস করে, নিজের জন্যে যাচ্ছ না, তাহলে কার জন্য যাবে? কার কি হয়েছে? ছোট শ্বাস ত্যাগ করলো অনিলা। কোমল গলায় বলল, আমি সঠিকভাবে জানি না। কয়েক মিনিট আগে অনি হন্তদন্ত হয়ে আমার রুমে গিয়ে বলল তেহুকে হসপিটালে নেওয়া হয়েছে। আমি সেখানেই যাচ্ছি। আমাকে প্রশ্ন করার সুযোগটুকুও দেয়নি, চলে গেছে। নিঃশ্বাস আটকে এলো ফুলের। শুষ্ক ওষ্ঠদয় নিজ শক্তিতে আলাদা হয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন সময় সকাল 6:23। বহু কষ্টে ফুল উচ্চারণ করলো, উনি হসপিটালে আছে আর তুমি জিজ্ঞেস করছো আমি যাব কি? যাব না। হেসে উঠল ফুল। একদম হসপিটাল পর্যন্ত লং ড্রাইভে গিয়েছিল। তুমি যাবে না? অনিলা অবাক গলায় বলল, অবশ্যই না। দেখো ফুল, আমি সঠিকভাবে জানি না তেহুর কি হয়েছে, কিন্তু জ্ঞান হারানোর আগ পর্যন্ত ওকে কেউ হসপিটালে নিয়ে যাওয়ার সামর্থ্য কারোরই নেই। আমার মনে হয় ওর অবস্থা গুরুতর। গলা শুকিয়ে এলো ফুলের, তবুও ঠায় দাঁড়িয়ে রইল। অনিলা বুঝতে পারলো ফুলকে বলে লাভ নেই। অনিলা চলে যেতে উদ্যত হতেই ফুল পিছু ডাকে। যাব আমিও। হসপিটালে থাকাকালীন আমাকে একবার দেখতে গিয়েছিলেন তিনি, তাই আমিও একবার গিয়ে দেখে আসব। অনিলার আগে আগে হাঁটা ধরল ফুল। মৃদু হাসে অনিলা। সেই টপিকে বলতে গেলে তেহুর জন্যই কিন্তু তোমাকে 3 সপ্তাহ হসপিটালে কাটাতে হয়েছিল। ও যদি চার্লসকে অনুমতি না দিত, হৃদমের সাহস ছিল না তোমার রুমে ওকে পাঠানোর। ভ্রুক্ষেপ করল না ফুল। অন্তত শাড়ি চেঞ্জ করে রেডি হয়ে আসো। এতটা কাঠিন্যর খোলসে নিজেকে আড়াল করে রাখলেও এবার অনিলার হাত চেপে ধরল ফুল। তাড়াতাড়ি চলো, শাড়ি চেঞ্জ করতে গেলে আরো দেরি হয়ে যাবে। হসপিটালের করিডোরের চেয়ারে বসে আছে ফুল। বাকিরা এদিক ওদিক ছোটাছুটি করছে। অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে উদ্যানকে। মাথায় সেলাই করা সম্পূর্ণ হয়েছে।
বুকে সার্জারি করা লাগবে। কিছুক্ষণ আগে ডাক্তার জানিয়েছে সার্জারি করার পর ইমিডিয়েট রক্ত লাগবে। রক্তের ব্যবস্থা হয়েছে? অনির প্রশ্নে না বোধক মাথা নাড়ে সোহম। দেশের কোনো ব্লাড ব্যাংকে এ গ্রুপের রক্ত পাওয়া যায়নি। বাইরে থেকে আনতে গেলে অনেক অনেক সময় লাগবে। অনবরত পায়চারি করছে লোহান। কুত্তার বাচ্চাকে পেলে কাছে চিবিয়ে খাবো আমি। ওই মাদার এগুলো কীভাবে করেছে বুঝতে পারছি না। ওই মেলো ঠিকঠাক পোস্ট করেছিস? দাঁত দিয়ে নখ কাটছিল মেলো। লোহানের কথার পৃষ্ঠে ফোন বের করে বলে, হ্যাঁ, পোস্ট করে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কেউ কল করেনি। চিন্তায় চিন্তায় সবার প্রাণ ওষ্ঠাগত। ডাক্তার বেরিয়ে এসে বললেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই। রোগীর অবস্থা খুব ক্রিটিক্যাল। এ নেগেটিভ না পেলে ও নেগেটিভ খুঁজুন। ডাক্তারের কথা শুনে একে অপরের দিকে চাওয়াচাই করে ওরা। নেগেটিভ গ্রুপেই তো ভেজাল। শিখফুলকে বাঁচানোর জন্য সেইবার কত ছুটাছুটি করে ও নেগেটিভ রক্ত জোগাড় করেছিলাম। হ্যাঁ, সোহমের আফসোস পূর্ণ কথায় আবহ বদলে গেল। লোহান বলল, কি বললি? বললাম শিখফুলের জন্যও তো দৌড়াদৌড়ি করতে হয়েছিল। অনি বলল, না, কোন গ্রুপের কথা বললি? ভাবনাটা মাথায় আসতেই স্তম্ভিত চোখে সবাই তাকালো ফুলের দিকে। ফুল তো এক মনে নিষ্প্রাণ ভঙ্গিতে বসে আছে। ওরা চারজন ছুটে গেল ফুলের কাছে। ফুল, তোমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ? উপর নিচ মাথা দোলায় ফুল। ওর হাত ধরে টেনে উঠায় মেলো। উফ, তাড়াতাড়ি চলো। ওনার এই অবস্থা কি করে হলো সেটা আগে বলুন। ফুলের ভাবলেশীন কথায় বিরক্ত হলো সবাই। এখানে আসার পর থেকে একই প্রশ্ন করে যাচ্ছে মেয়েটা। এখন এসব বলার সময় নয়। লোহান হম্বিতম্বি করে বলল, হাত ছাড়িয়ে নেয় ফুল। ঠিক আছে, আমি রক্ত দেব না। সোহম এবার না পেরেই বলেই ফেলে, রিদম করেছে। শাড়ির আঁচল ঠিকঠাক করে হাঁটা ধরল ফুল। অবশ্য রিদমের অনুপস্থিতিতে সন্দেহ জেগেছিল ওর মনে। ডক্টর ফুলের প্রাথমিক চেক আপ করে বললেন, ওনার ব্লাড প্রেশার স্বাভাবিকের তুলনায় লো। এই অবস্থায় RBCS ডোনেট করা ওনার জন্য ঝুঁকিপূর্ণ। তার উপর 2 ইউনিট রক্ত লাগবে পেশেন্টের। চিন্তায় পড়ে গেল সবাই। অনিলা বলে উঠল, অন্য কোনো রাস্তা নেই। দেখুন, যা করার দ্রুত করুন। ডাক্তারের কথায় পৃষ্ঠে ফুল মলিন হেসে বলল, উনি একবার বাঁচিয়েছিলেন আমায়, যদিও ওনার জন্যই পানিতে পড়ে গিয়েছিলাম আমি। সেসব বাদেও ওনার বাপ দাদার টাকায় লাইফ লিড করেছি আমি এবং আমার মা। সেসবের কৃতজ্ঞতা স্বরূপ আজ আমার রক্ত ডোনেট করব ওনাকে। সন্ধ্যা 7টা। ডিউটি শেষে বাড়ি ফিরছেন উর্বি। চোখে মুখে ক্লান্তি। এক হাতে কার ড্রাইভ করছে, আরেক হাতে পেট চেপে ধরে রেখেছে। হঠাৎ করেই পেটে ব্যথা অনুভব করছে সে। এরই মধ্যে ফোনে টুং শব্দে মেসেজ আসে। পাশের সিটে ফেলে রাখা ফোন হাতে নিয়ে মেসেজ সিন করে উর্বি। মিস্টার ছন্দ নামে সেভ করে রাখা নম্বর থেকে মেসেজ এসেছে। দেখা করতে চাইছি, আর ইউ ফ্রি? উর্বি খুব একটা ভাবল না। বিগত কয়েক মাসে রিদমের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। উর্বির ধারণা লোকটা ভীষণ পজিটিভ মাইন্ডের। গাড়ি ঘুরিয়ে নিল উর্বি। মেসেজে জানিয়ে দিল, ক্লাবের সামনে গাড়ি থামায় উর্বি। আসার পথে ড্রেসিং রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে এসেছে। পার্স হাতরে লিপস্টিক বের করে ঠোঁটে লাগিয়ে নেয় সে। কারো নজর আকৃষ্ট করার লক্ষ্যে নয়, বরং কনফিডেন্স বাড়ানোর জন্য। পনিটেল করা চুলগুলো ঠিকঠাক করে গাড়ির বাইরে পা রাখা মাত্রই রিদম চলে আসে সামনে। তাড়াহুড়ো করে বলে, নামতে হবে না, উঠে বসো, আজ তোমায় নিয়ে ঘুরতে যাব। তুমি সম্বোধনে অদ্ভুত শিহরণ জাগলো উর্বির মনে। তৎক্ষণাৎ ভ্রু কুঁচকে গেল। এর আগে রিদম তাকে তুমি করে বলেনি কখনো। কি হলো, এত কি ভাবছো? উঠে বসো। মাথা নেড়ে পুনরায় বসে পড়ল উর্বি। রিদম বিরক্ত হয়ে বলল, আমি ড্রাইভ করব, পাশের সিটে গিয়ে বসো। উর্বিকে এক প্রকার ঠেলে ঠুলে উঠে বসে রিদম। বাধ্য হয়ে পাশের সিটে সরে বসে উর্বি। বিস্মিত চোখে তাকিয়ে থাকে ড্রাইভিং সিটে বসা রিদমের দিকে। আজ যেন অন্যরকম লাগছে তাকে। উর্বি যেন খারাপ কিছু হওয়ার পূর্বাভাস পাচ্ছে। মন বলছে পালিয়ে যেতে, কিন্তু কেন, কিসের জন্য এমন লাগছে বুঝে উঠতে পারছে না। তবু জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল,
চোয়াল শক্ত হয়ে গেল রিদমের। সরু চোখে তার গতিবিধি অনুধাবন করছে উর্বি। হুট করেই বিকট শব্দে হেসে ওঠে রিদম। একটা মেসেজ পেয়েই চলে এসেছো, আর এখন বাহানা খুঁজছো? পেটে ব্যথা কেন করছে শুনি? পিরিয়ড হয়েছে নাকি? রিদমের মন্তব্যে নড়েচড়ে বসল উর্বি। কেন যেন মনে হচ্ছে পাশে কোনো অপরিচিত এবং খারাপ চিন্তাধারার লোক বসে আছে। আরে বাবা, কি হলো? একটু পরপর তুমি কোথায় হারিয়ে যাচ্ছ? পিরিয়ড হয়েছে তোমার? থতমত খেয়ে গেল উর্বি। লজ্জায় আড়ষ্ট হয়ে গেল একেবারে। মাথা নিচু করে ফোন অন করে আরাফাত সানির নম্বরে মেসেজ পাঠাতে যাবে। তার আগে রিদম নির্লিপ্ত ভঙ্গিতে এক হাত বাড়িয়ে ওর মুখ বরাবর এক ধরনের লিকুইড স্প্রে করে। কয়েক সেকেন্ডের ব্যবধানে সিটে মাথা এলিয়ে জ্ঞান হারায় উর্বি। হসপিটাল করিডোরের চেয়ারে বিমূঢ় হয়ে বসে আছে ফুল। একদিনেই ওর চেহারা নিজের উজ্জ্বলতা হারিয়ে বিবর্ণ হয়ে গেছে। খোপা ঢিলে হয়ে চুলগুলো উস্কো খুস্কো রূপে ছড়িয়ে আছে। পাশে বসে থাকা অনিলা আর চোখে ওকে দেখছে আর ভাবছে। ঘৃণা করেও এই হাল, ভালোবাসলে বোধহয় তেহুর আগেই মেয়েটা গডের প্রিয় হয়ে যেত। চোখ ঘুরিয়ে সামনে তাকায় অনিলা। দেখে মেলো বাদে বাকি তিনজন নিজেদের মধ্যে কে যেন গুজুর ফুজুর ফুসুর ফুসুর করছে। প্রাণহীন চোখে শুভ্র টাইলসের মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে ফুল। লুহান আর সোহম এগিয়ে এসে ফুলের ঠিক সামনে দাঁড়ায়। অনিলা, হার্টফুলকে নিয়ে এস্টেটে ফিরে যাও। এখানের কাজ মিটে গেলে অনিকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, ভ্রু উঁচিয়ে সোহমের পানে তাকায় অনিলা। মানে শুধু অনি যাবে কেন? তেহুর জ্ঞান ফিরেছে। অনিলার প্রশ্নে ফুল রয়েস হয়ে তাকায় সোহম ও লুহামের দিকে, যেন সেও এই প্রশ্নের উত্তর শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এক নজর ফুলের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয় লুহান। অশুভ কিছুর ইঙ্গিত পায় ফুল। ব্লাড ডোনেশনের পরপরই অসুস্থ হয়ে পড়েছে মেয়েটা। বমিও করেছে দুবার। সুখবর বলে উঠে ঠাট্টা করতে চাইলেও পরিস্থিতির চাপে অনিলা চুপচাপ ছিল। ঠাড্ডা বিদ্রোপ করার সময় নয় এখন। এখনও মাথা ঝিমঝিম করছে ফুলের। শরীরে উঠে দাঁড়ানোর শক্তি না থাকলেও মনের জোরে উঠে দাঁড়ায় মেয়েটা। উত্তর দিচ্ছে না কেন? জ্ঞান ফিরেছে ওনার? লোহান বলে, ফুল, আমি বলি কি, তুমি অ্যাসিস্টে ফিরে যাও। তোমার শারীরিক কন্ডিশন ভালো নেই, খাওয়া দাওয়া কিছু করছো না। এভাবে থাকলে নিজেও তখন সেন্স হারাবে। উত্তর পাইনি আমি। কণ্ঠ কাঁপছে ফুলের। আকর্ষণীয় ঠোঁটজোড়া শুকিয়ে কাঠ হয়ে গেছে। গলা দিয়ে কথা বেরোচ্ছে না। শাড়ির আঁচল ফ্লোর ছুঁই ছুঁই। নেত্রপল্লব বুঝে আসছে। সোহম বলে ওঠে, আমি বুঝতে পেরেছি। হোপফুল, দেহ তোমার কাজিন, সেজন্য তুমি বাকিদের তুলনায় ওকে নিয়ে একটু বেশিই চিন্তিত। দেখো, ইতিমধ্যেই তুমি অনেক করেছো ওর জন্য। তোমার উচিত এখন নিজের কথা ভাবা। মাথা চেপে ধরে বসে পড়ল ফুল। ওনার জ্ঞান ফিরেনি এখনো, তাই তো? লুহান সোহম একে অন্যের দিকে তাকে চোখের ইশারায় কিছু বলল। সোহম ঘাড় চুলকাতে চুলকাতে বলতে লাগলো, ফেরেনি? মূলত সার্জারি সাকসেসফুল হলেও মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিল। ডাক্তার বলেছে। থামিয়ে দিল লুহান। জোরপূর্বক হেসে বলল, ডাক্তার কিছু বলিনি, তোমরা ফিরে যাও, আমরা তো আছি এখানে। তীক্ষ্ণ চোখে তাকালো ফুল। হৃদমও তো আপনাদের মধ্যের একজন ছিল। আপনারা একসাথে লং ড্রাইভে গিয়েছিলেন, তাহলে আপনাদের সামনেই রিদম কিভাবে ওনার বুকে ছুরি চালিয়ে দিল? উনি হয়তো ভাবতেও পারেনি রিদম এমন কিছু করবে। রিদম করতে পারলে আপনারা যে বিশ্বাসঘাতকতা করবেন না, তার কি গ্যারান্টি আছে? ভরকে গেল উপস্থিত সবাই। মেলো তেরে এসে বলল, তুমি আমাদের অবিশ্বাস করছো? চিল্লিয়ে উঠল ফুল। প্রচণ্ড শকে মাথা ঠিক নেই ওর। হ্যাঁ, করছি। রিদম ওনাকে মারতে সফল হয়নি, আবারও ওনার উপর অতর্কিত হামলা করবে। আপনারা আবারও প্রোটেক্ট করতে ব্যর্থ হবেন। আপনাদের মধ্যে কার কি মনোভাব আমি বুঝে উঠতে পারছি না। মেলোর এবার ফুলের কাঠ ঠেলে বলল, তোমার নিজের মনোভাব বোঝো তো তুমি? দুদিন আগেও তো বললে দেহ মরে গেলেও তোমার কিছু চাপে আসবে না। সেখানে আজ দরদ উথলে পড়ছে কেন? ফুলের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। ক্ষীণ গলায় বলল, আমি ভেবেছিলাম ওনাকে প্রোটেক্ট করার জন্য আপনারা আছেন। ওনার বাঁচা মরায় আমার ফারাক না পড়লেও আপনাদের পড়বে। কিন্তু আমি একদম ভুল ছিলাম। প্রকৃতপক্ষে আপনারা কেউ বিশ্বাসযোগ্য নন। মেলো দিক বিদিক শূন্য হয়ে পড়েছে। ফুলের গায়ে হাত তুলতে গেলে অনি এসে আটকায়। ওর মাথা ঠিক নেই, ছেড়ে দে। হ্যাঁ, মাথা ঠিক নেই। ও বলেছে আমরা নাকি বিশ্বাসের যোগ্য নই।
তুমি সেই 15 বছর কোথায় ছিলে? হ্যাঁ, জানো ওর সাথে কি কি হয়েছে? আমরা কত বছর একসঙ্গে আছি সেই সম্পর্কে ধারণা আছে? দুদিনের অতিথি হয়ে আমাদের দিকে আঙুল তুলছো কোন সাহসে? এই পর্যায়ে কেঁদে ওঠে ফুল, মাথা চেপে ধরে চিল্লিয়ে বলে, আপনাদের সৌভাগ্য যে আপনারা অনেকগুলো বছর ওনার সান্নিধ্যে থাকার সুযোগ পেয়েছেন। আমি পাইনি সেই সুযোগ। যদি পেতাম, উনি আর যাই হোক দানবে পরিণত হতো না। উক্ত কথায় চারপাশ নীরব হয়ে গেল। নীরবতা ভেঙে সোহম বলল, হ্যাঁ, ও দানবে পরিণত হয়েছে। আর তুমি নিশ্চয়ই দানবের সাথে সংসার করতে আগ্রহী নয়। এক কাজ করো, চলে যাও, তুমি চলে যাও। আমি আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। সামনের হসপিটালে আবেশ আছে, ওর কাছে চলে যাও। অশ্রুসিক্ত নয়নে সোহমের পানে তাকায় ফুল। লুহান একই সুরে বলে, হ্যাঁ, এমনি তো তিহুর বাঁচার চান্স খুব কম। বেঁচে থাকলেও ডাক্তার বলেছে কমায় চলে যাবে। তুমি তো আবেশকে ভালোবাসো, তাই তোমার উচিত দানবের গুহা থেকে এই সুযোগে পালিয়ে যাওয়া। স্তব্ধ হয়ে গেল ফুল। লুহানের কথাগুলো সোজা মস্তিষ্কের স্নায়ুকোষে আঘাত করলো। কেঁপে উঠল পুরো শরীর। চোখ মুছে বলল, ডক্টর বলেছে এগুলো, উনি সুস্থ হবেন না। বড় বড় শ্বাস নিয়ে উঠে দাঁড়ায় ফুল। অক্সিজেন সংকটে মুখ নিয়ে শ্বাসকার্য চালাচ্ছে সে। ধীর পায়ে গিয়ে দাঁড়ায় উদ্যানের কেবিনের সামনে। মাথায় সাদা ব্যান্ডেজ প্যাঁচানো উদ্যানের, নীল রঙের চাদর বুক পর্যন্ত টেনে রাখা। অদ্ভুত এক ধরনের বিষণ্ণতা ছড়িয়ে দিচ্ছে রুম জুড়ে। দমিয়ে রাখা অনুভূতিগুলো যেন সমস্ত শেকল ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। কাচের দরজায় হাত রেখে এক দৃষ্টিতে চেয়ে থাকে ফুল। বাকিরাও ওকে অনুসরণ করে সেখানে চলে যায়। আমার খুব খারাপ লাগছে। দানবটার কবরের পাশে গিয়ে কাঁদার মতো কেউ নেই। আমরাই গিয়ে কাঁদবো, সেই সময়টুকু আর পাবো? আমরাও যে গিয়ে কাঁদবো না, সেই সময়টুকু আর পাবো না। উপরোক্ত ওর জন্যই কান্না আসবে না। সুযোগ পেলেই পানি শট করে গেছে মাস্টার রূপে থাকা মনস্টার। সেসব মনে পড়লে কান্না নয়, স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। ফুলকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলল সোহম। ওর কথা শুনে ফুলের মন ভারী হয়ে গেল। চোখে পানি চিকচিক করছে। ঠোঁট চেপে কান্না নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুরো দমে। আর চোখে ওর গতিবিধি পরীক্ষণ করে লোহাম বলল, পোর মনস্টার, ওকে কোথায় দাফন করবো বলতো? সোলার অ্যাসিস্টের পাশে থাকা ঝোপঝাড়ে করে দেবো? অনি বলল, আরে না, ও যে ডেঞ্জারাস, দেখবি আত্মা হয়ে ঘুরে ফিরে আমাদেরই ঘাড় মটকে দেবে। মিটিমিটি হাসছে সবাই। ফুল এবার দরজার সাথে কপাল ঠেকিয়ে হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ল। কান্না জড়ানো গলায় চেঁচিয়ে বলল, আপনারা চুপ করুন দয়া করে। ওনার কিচ্ছু হবে না। দরকার হলে আমি ওনাকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাব। সোহমের নির্দয় কণ্ঠ শুনে ফুল কান্নায় ভেঙে পড়ল। আমি যাব না আবেশ ভাইয়ের কাছে। ওর পাশে মা আছে, কিন্তু ওনার পাশে কেউ নেই। কাচুমাচু হয়ে দাঁড়ালো সবাই। এত কিছু বলেও ওর পেটের কথা বের করতে পারছে না। লুহান হাঁটু ভেঙে ফুলের সামনে বসলো। আচ্ছা, তুমি কেঁদো না। শুধু তোমার খাতিরে আমি আর মেলো মিলে ওকে বিদেশে নিয়ে যাব উন্নত চিকিৎসার জন্য। তুমি চলে যাও তোমার ভালোবাসার আবেশ ভাইয়ের কাছে। শুধু শুধু নিজের জীবন কেন নষ্ট করবে? মেলো, ওকে সাহায্য কর, ওকে উঠে দাঁড়াতে। এক কাজ কর, তুই গিয়ে ওকে দিয়ে আয়। মাথা নেড়ে ফুলের হাত ধরে টেনে ওঠায় মেলো। হাত ছাড়ানোর চেষ্টা করে ফুল। ছেড়ে দিন, যাব না আমি। হাত ধরে নিচে বসে পড়ে ফুল। দাঁত খেচে সহ্য করে নিল মেলো। চিবিয়ে চিবিয়ে বলল, এটা মেয়ে নয়, এটা আস্ত একটা আপদ। এটা যাবেও না, থাকবেও না। বিরক্ত হয়ে গেল বাকি সবাই। একসাথে বলল, কেন যাবে না? হোয়াই? উন্মাদনা ভর করলো ফুলের মাঝে। মাথা নেড়ে বলতে লাগলো, কারণ আমি ভালোবাসি না আবেশ ভাইকে। মুখ ঘুরিয়ে হেসে দিল সোহম। আবার গম্ভীর গলায় বলল, ঠিক আছে, তোমার মা বাবার কাছে চলে যাও তাহলে। মাথা চেপে ধরে কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো ফুল। মুখাবয়ব লাল হয়ে গেছে ওর। ওষ্ঠযুগল তীর তীর করে কাঁপছে। হৃৎপিণ্ড যেন বেরিয়ে আসার জন্য ছটফট করছে। মাথা ঘোরাচ্ছে। মেলো, ওকে ধরে বেঁধে ওর মা বাবার কাছে রেখে আয়। মাথা খারাপ করে ফেলেছে আমাদের। আমি পারবো না, বিরক্ত হয়ে গেছি আমি। লুহানের কথায় দাঁতে দাঁত পেশে মেলো বলে। বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে মেলোর সামনে আসে লোহান। হালকা ঝুঁকে ফিসফিসিয়ে বলে, আরে, ও দেহকে ভালোবাসার কথা স্বীকার করেনি এখনো। মেলো মুখ বাঁকিয়ে বলল, ও ভালোবাসে নাকি যে স্বীকার করবে? আর একটু চেষ্টা করে দেখি।
ধপ করে শব্দ হলো। লুহান ঘাড় বাঁকিয়ে দেখল ফ্লোরে লুটিয়ে পড়েছে ফুল। সেন্সলেস হয়ে গেছে বোধহয়। হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে বাকি সবাই। ড্যামিট, এখন ওকে কোলে নেবে কে? মেলো, তুই পারবি? লুহানের কথায় চোখ বড় বড় হয়ে গেল মেলোর। অবিশ্বাসী ভঙ্গিমায় নিজের বুকে আঙুল ঠেকিয়ে বলল, আমি? নো ওয়ে।